বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ভারতের এক কূটনীতিকের বৈঠক। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক প্রশ্ন উঠেছিল। ভারত কি জামায়াত ইসলামীর সঙ্গে যোগাযোগ রাখলে সেটা কি ভারতের কৌশলগত অবস্থান, না অন্য কোনো পরিবর্তনের ইঙ্গিত, নাকি এটা নিছকই কোনো কূটনৈতিক ডিপ্লোমেসি যেটা নিয়ে অযথা উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে? এই প্রশ্নগুলো আসলে হালকা নয়, কারণ বাংলাদেশ আজ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। আর ভারত বাংলাদেশের সম্পর্ক আগের সেই পুরনো স্বাচ্ছন্দ্যপূর্ণ জায়গাতে নেই। এই বৈঠকের কথা সামনে আসার পর দিল্লি প্রথমে নীরব ছিল, কোনো প্রতিক্রিয়াই ছিল না, কোনো ব্যাখ্যাতেও যায়নি তারা। কিন্তু 15 দিন পর অবশেষে ভারত মুখ খুলল। কিন্তু প্রশ্ন হলো, ভারত যা বলছে তা কি পুরোপুরি গল্প, নাকি বলার আড়ালেই লুকিয়ে রয়েছে আসল কূটনৈতিক বার্তা? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি সুব্রত আচার্য, আর আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস খোসরায়। চলুন বিশ্লেষণ শুরু করা যাক। দেখো, ভারত সরকার যে অবস্থান এই মুহূর্তে, তাদের যে দৃষ্টিভঙ্গি কূটনৈতিক সম্পর্ক বা পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, প্রতিবেশী রাষ্ট্রের সব মানসিকতার, সব দলের, বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের মানুষের যেটা চাইছে সেটার পাশে বাংলাদেশের ভারতের সরকার, সেই বার্তারই একটা স্পষ্ট উদাহরণ। আমি এইভাবে যদি বলি যে রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও সহাবস্থানের আহ্বান অত্যন্ত প্রশংসনীয়। রণদীপ জয়সওয়ালের বক্তব্য থেকে কিন্তু গতকাল সেটাই উঠে এসেছে। আমরা মনে হয় একটু বক্তব্য শুনে নিই আমাদের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ঠিক যে শব্দে তিনি প্রশ্নের উত্তর দিলেন, আমরা সেই অংশটুকু একটু শুনে নেব। Close bilateral ties with Bangladesh, as you are well aware. Our High Commission officials routinely they meet with several interlocutors. Our interaction with the entity that you just mentioned should be viewed in that context. তুমি শুনলে পরমাশিস, বলো। দেখো, এই বক্তব্য থেকে বেশ কিছু জিনিস উঠে আসতে পারে। সেটা হচ্ছে, দায়িত্বশীল সাংবাদিকতার জন্য উদ্ধৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ মন্তব্য বলে আমার মনে হয়েছে। তিনি সহিংস রাজনীতির ক্ষতিকর দিক স্পষ্ট করেছেন, শান্তিপূর্ণ ভবিষ্যতের স্বপ্ন দেখার আহ্বান রয়েছে তার বক্তব্যে, রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতার প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেছেন। বক্তব্যটি তরুণ সমাজের কাছে কিন্তু একটা নতুন বার্তা দিতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ যেটা চাইছে, তার পাশে যে ভারত সরকার আছে সেটা কিন্তু, এবং গণতান্ত্রিক ভাবে যে ভারত সরকার সব দৃষ্টিতে সব রাজনৈতিক দলকে যে সমমর্যাদার ভিত্তিতে তারা যে প্রাসঙ্গিক বক্তব্য রাখছেন, সেটা কিন্তু তার প্রকৃত উদাহরণ। কালকের এই যে সাংবাদিকদের যে উত্তরে তিনি মন্তব্য করেছেন, সেটা থেকে কিন্তু একেবারে প্রকৃত সত্যতাটাই উঠে এসছে। এই মুহূর্তে ভারতের যা দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সম্পর্কে, এবং যে আজকে যে জামাত শিবিরের সম্পর্কে যে মন্তব্য করেছেন, জামায়াত ইসলামীতে এখানে যে একটা রাজনৈতিক শিষ্টাচার, পররাষ্ট্র পাশের দেশের রাজনীতির সঙ্গে সকলকে যে সমমর্যাদার ভিত্তিতে তাদেরকে সম্মান প্রদর্শন করা এবং তাদের খোঁজ খবর রাখা, তাদের সকলের মতামতকে গুরুত্ব দিয়ে বিচার করা, সেটা কিন্তু তার এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে বলে আমার মনে হয়। পরমাশিস, আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। সেটা হচ্ছে, তুমি জানো যে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ডক্টর শফিকুর রহমান নিজেই জানিয়েছিলেন যে 2025 সালে বাইপাস সার্জারি পর তার সঙ্গে ভারতের এক কূটনীতিকের সাক্ষাৎ হয়েছিল। তিনি সে সময় সংবাদ মাধ্যমকে আরো বলেছিলেন যে অন্যান্য দেশের কূটনীতিকরাও প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেও ভারতীয় ওই কূটনৈতিক বিষয়টি গোপন রাখতে বলেছে। এই একটি তথ্যই কিন্তু এই বিতর্কের আগুনে ঘি ঢালে, কারণ প্রশ্নটা তৈরি হয়ে যায় যে বাকি দেশের কূটনীতিকরা তারা নিজেদের বৈঠকের কথা প্রকাশ্যে আনতে চাইলেও ভারত কেন এই বৈঠকটি গোপন রাখতে চাইবে? এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক গুরুত্ব ছিল? এবং তার পরিপ্রেক্ষিতে এই বিষয়টি নিয়ে জল ঘোলা হয়। এবং গতকাল যখন নিয়মিত আমাদের পররাষ্ট্র দপ্তরের একেবারে দুধে কূটনীতিক সিনিয়র অফিসার জয়সওয়াল, উনি আমাদেরই এক বর্ষিয়ান সাংবাদিক, বাঙালি সাংবাদিক গৌতম লাহিড়ী দাও, উনি রণদীপ জয়সওয়ালকে প্রশ্নটি করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই প্রথম প্রকাশ্য যে ভারত এই কথাটি এই বৈঠকের বিষয়ে স্বীকার করেছে। দেখো, সৌজন্য সাক্ষাৎও কিন্তু একটা কূটনৈতিক সম্পর্কের একটা অধ্যায়, এবং সেই অধ্যায়টা সেটা কিন্তু রণদীপ জয়সওয়াল যে বললেন যে এটা একটা বিউটি, মানে তুমি একটি শব্দ তুমি পরিষ্কার করে
তুমি যদি শব্দটিকে আলাদা করো তাহলে এটা একটা সৌন্দর্য। বাংলাদেশের সব ধারাবাহিক গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল বা বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গেই ভারত নিয়মিত যোগাযোগ রাখে বা সেটা অব্যাহত রয়েছে। এবং উনি নাম করেননি যে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠকের বিষয়, তবে বলেছেন যে এই বিষয়টি একটি সেই বিউটিরই অংশ বা সৌন্দর্যেরই একটি অংশ। স্বাভাবিক বিষয়টা হচ্ছে, তোমাকে তো প্রথমেই বললাম, সৌজন্য সাক্ষাৎকার একটা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার একটা অধ্যায়। কখন আমি ওটা প্রকাশ্যে আনবো, কখন আমি ওটা প্রকাশ্যে আনবো না, সেটাও কিন্তু একটা কূটনৈতিক চিন্তা ভাবনার মধ্যে পড়ে। সেটা আগে বলবো না পরে বলবো, এগুলোকে সম্পর্ক বাঁচিয়ে রাখার, চলমান রাখার এক একটা পার্ট। সাংবাদিকরা যে সব প্রশ্নই করলেই যে সব উত্তর দিতে হবে, সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি কূটনৈতিক ক্ষেত্রে কিছু জিনিস চাপাও থাকে, কিছু জিনিসটা প্রকাশ্যেও আসে। আর এটা স্বাভাবিক যে ভারতবর্ষের মতন দেশে আজকে ধরো বিজেপির প্রধানমন্ত্রীর কেউ নরেন্দ্র মোদীর কেউ খোঁজ খবর রাখে, এমন তো নয় না যে বাংলাদেশ থেকে কেউ রাহুল গান্ধীর খোঁজ রাখবে না। স্বাভাবিকভাবে আমাদের দেশ থেকেও যদি বাংলাদেশের সরকার পক্ষের কারোর সঙ্গে যোগাযোগ রাখা হয়, তাহলে বিরোধী দলে যারা থাকে বা কেন্দ্রীয় বড় বড় রাজনৈতিক দল, তাদের সঙ্গেও তো সম্পর্ক রাখাটা শিষ্টাচারের মধ্যে পড়ে, পররাষ্ট্রনীতিতে পড়ে, কূটনীতিতে পড়ে, এবং সম্পর্কের যে শিষ্টাচার তার মধ্যেও এটা পড়ে। কিন্তু বিতর্ক কখন তৈরি হয়? যখন বিতর্কের যথেষ্ট অনুষঙ্গ থাকে পরমাশিস। এটি একটি নিয়মিত কূটনৈতিক সম্পর্ক বা শিষ্টাচার, বা এটাই হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেই কিন্তু গভীরভাবে অভিযোগ ছিল যে দিল্লির পক্ষ থেকে শুধু একটি রাজনৈতিক দলের সঙ্গেই বাংলাদেশে দীর্ঘ 15 বছর যোগাযোগ রক্ষা করেছিল দিল্লি, বিশেষ করে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার। আমাদের এখানে আসলে সত্যিকার অর্থে বিজেপি সরকার বলে তো কিছু নেই, আমাদের কেন্দ্রীয় সরকার। আমরা যখন যে কোনো নীতি নির্ধারণ হয় সরকারের সামগ্রিকভাবে, সেখান থেকে দাঁড়িয়ে একটি সরকার শুধু একটি রাজনৈতিক দলকে দিয়েই বাংলাদেশকে দেখছিল। তো সেখানে দাঁড়িয়ে বিএনপির সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছে দিল্লির, আবার জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপিরও আগে যোগাযোগ তৈরি হয়েছে, এবং অন্যান্য রাজনৈতিক দল গুলোর সঙ্গেও সম্ভবত, যদি রণধীর জয়সওয়ালের বক্তব্যকেই আমরা ধরে নিই, যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য যে চেষ্টা, সেই চেষ্টারই একটি অংশ, বা এটি একটি যোগাযোগের বা কূটনৈতিক সম্পর্কের সৌন্দর্যের একটি অংশ, তাহলে নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বা বাংলাদেশের অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গেও নিশ্চয়ই দিল্লি নিয়মিত যোগাযোগ এখন শুরু করেছে, বা তাদের এই যোগাযোগের যে ধারা সেটা অব্যাহত রয়েছে। স্বাভাবিক। আমি তো আগেও বলেছি যে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক রেখেছে, ভারত সরকার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রেখেছে কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতির দিক থেকে। তারপরে তো তার অনেক অধ্যায় রয়েছে, অংশ রয়েছে, সেটা বাণিজ্যিক সম্পর্ক, নানা রকম বিষয়ের, নিরাপত্তা সংক্রান্ত নানা রকম বিষয়ের সঙ্গে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সবকিছুই তো মানে চলমান রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এখন রণধীর জয়সওয়াল গতকালে যে বক্তব্য দিয়েছেন, সেখান থেকে মানে তারা হয়তো এতদিন এটা বলেননি, এখন অনুধাবন করছেন, বলার সময় এসেছে যে আমরা কিন্তু শুধুমাত্র যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখি, আমরা ভারত সরকার বাংলাদেশের সরকারের পাশে ছিল, সেটা অন্যভাবে কেউ মিসলিড করার চেষ্টা করেছে, যার জন্য বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একটা সাধারণ মানুষের, সে নিচু তলার থেকে উপর তলার পর্যন্ত কিছু শ্রেণীর মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া, বিদ্বেষের মনোভাব, সেটা ভারত সরকার অনুধাবন করতে পেরে এখন সরাসরি মাঠে নেমেছে, প্রকাশ্যে জানান দিচ্ছে। এবং সেই জন্য কালকে সাপ্তাহিক ব্রিফিং এ জামায়াত ইসলামের সঙ্গে হচ্ছে তাদের কূটনৈতিক ভাবে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও, সৌজন্য সাক্ষাৎ আমি আগেই বললাম, সৌজন্য সাক্ষাৎও কিন্তু একটা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার একটা পার্ট বা অধ্যায়। তো স্বাভাবিকভাবে এটা এখন বলার সময় এসেছে। আগেই বললাম, কোনটা কখন বলবো সেটা সময়ের সঙ্গে বলবো, সময়ের প্রয়োজনে বলবো। সব কথা তো যখনই হলো তখনই বলার দরকার হয় না। তো স্বাভাবিকভাবে সেই কারণে বিতর্ক হয়তো ভাবতে পারে আওয়ামী লীগ বা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, জামায়াত ইসলামের সঙ্গে কেন ভারত সরকার যোগাযোগ রেখেছে? তারা তো বাংলাদেশেরই একটা রাজনৈতিক দল, নিষিদ্ধ তাদের দেশে, আমাদের দেশে তো নয়।
একদমই। দেখো তারা আমরা আমাদের দেশে রাজনীতি করে না। একদমই এখন তাই। তারা প্রকাশ্যে এসছে। এখন যখন প্রকাশ্যে এসে তাহলে বলতে অসুবিধা কোথায়? না, ভাবা হচ্ছিল যে এই বিষয়টি দিল্লির পক্ষ থেকে স্বীকারই করা হবে না, কিন্তু আমি যদি একদম স্পেসিফিক আরেকটু দর্শকদেরকে এই বক্তব্যের অংশ যদি আমাদের মতো করে একদম কোট আনকোট বলি, যে কি প্রশ্নের উত্তর, কি প্রশ্ন হয়েছিল এবং যে প্রশ্নের উত্তর গৌতম লাহিড়ী উনি বলেছিলেন যে সম্প্রতি বাংলাদেশের জামায়াত ইসলামের আমির উনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন যে তার শারীরিক অসুস্থতার সময় একজন ভারতীয় কূটনীতিক এসেছিলেন, বাকি অন্যান্য বিদেশি কূটনীতিকরা তাদের বিষয়ে তথ্য বাইরে সংবাদ মাধ্যমে জানানোর কথা তাদের সম্মতি থাকলেও কিন্তু ভারতীয় যে কূটনীতিক এসেছিলেন তিনি বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? তখন রণধীর জয়সওয়াল উনি বললেন, সুনির্দিষ্টভাবে কি বললেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, আমাদের হাই কমিশনারের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন সংলাপেও অংশ, আপনি যে দলটির কথা বললেন তাদের সঙ্গে বৈঠককে সেই প্রেক্ষাপটেই দেখা উচিত। এখানে পরমাশিস তিনটে বিষয় স্পষ্ট, আমি এটা ডিকোড করেই বলছি কারণ আমাদের এই ভিডিওটিও বিভিন্ন স্টেক হোল্ডাররা দেখবেন বা আমাদের পররাষ্ট্র দপ্তরের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা যাতে কোনো ভুল ব্যাখ্যা না ছড়িয়ে পড়ে তার জন্য এই বক্তব্যের তিনটি বিষয় আমাদের কাছে মনে হচ্ছে যে, এক, বৈঠকের কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হয়নি, দ্বিতীয়ত যে জামায়াতকে রাজনৈতিক স্বীকৃতিও দেওয়া হয়নি, পুরো বিষয়টিকে রুটিন কূটনৈতিক সংলাপের ফ্রেমে বাঁধা হয়েছে। এই তিনটি বিষয় আমরা এই রণধীর জয়সওয়ালের প্রশ্নের, আমাদের যে গৌতম দা বলেছেন যে প্রশ্ন করেছেন তার উত্তরে যা আমরা পেয়েছি সেই উত্তরটি যদি আমরা ডিকোড করি তাহলে তিনটি বিষয় সামনে এসেছে। দেখো, বিষয়টা হচ্ছে একদম খুব নর্মাল ভাবে যদি আমরা দেখি জিনিসটা খুব সাধারণ ভাবে, প্রথম কথা হচ্ছে জামায়াতে ইসলামীর এই যে সাম্প্রতিককালে যে ভারতীয় কূটনীতিক তাকে দেখতে গেছিলেন তার অস্ত্রোপচারের পর, যতদূর সম্ভব জানেন তো ওনার বাইপাস সার্জারি হয়েছিল, উনি সেটা নিজেই জানিয়েছেন। তো সেক্ষেত্রে এটা তো একটা অবশ্যই সে একটা দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব। আমি যদি আমাদের দেশের বিচার করে দেখি যে আমাদের দিল্লিতে বা আমাদের পশ্চিমবঙ্গে কোনো কূটনৈতিক, ধরো আমাদের এখানে বাংলাদেশ হাই কমিশনের অফিস আছে, কোনো কূটনৈতিক ধরো বিমান বসুকে দেখতে গেল, আমি এরকম ভাবে বললাম কোনো কারণে, সেটা তো একটা সৌজন্যতা, ভদ্রতা, একটা দেশের মানুষের সঙ্গে সম্পর্কের এটা একটা অধ্যায়, একটা পার্ট, এটা অংশ। তো সেটাকে কোন সময় স্বীকার করা হবে আর কোন সময় স্বীকার করা হবে না, হয়তো গৌতম দা প্রশ্ন করেছেন, আগে কেউ হয়তো প্রশ্ন করেনি, গৌতম দা প্রশ্ন করেছেন, রণধীর জয়সওয়াল উত্তর দিয়েছেন, এটা একটা সৌজন্য, খুব সহজ ব্যাপার। এটা নিয়ে জটিলতা করে কোনো লাভ নেই, বরঞ্চ এখান থেকে আবারও পরিষ্কার যে ভারত সরকার 2024-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর ঠিক আগে যেভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান সম্পর্ক ছিল, হ্যাঁ, অস্থির সময়ে কিছু সেফগার্ড, নিরাপত্তা সংক্রান্ত অনেক কিছু বিধিনিষেধ, পাসপোর্ট, ভিসা এইসব সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে, পথ ব্যবহারের কথা বলা হয়েছে, বিভিন্ন বাণিজ্যিক সড়ক পথ ব্যবহারের নিষেধাজ্ঞা এসেছিল, সেগুলো আমি বিশ্বাস করি 2026-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষ গণতান্ত্রিকভাবে তাদের ভোটাধিকার যদি প্রয়োগ ঠিক মতন করতে পারে, জাতীয় নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের সার্থকতার মধ্য দিয়ে যদি কাজটা সুসম্পন্ন হয়, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কের চলমান অবস্থা আরো সুদূর প্রসারী হবে বলে আমি বিশ্বাস করি। দেখো, আজকে তুমি যেটা বললে যে এর আগে সাংবাদিকরা প্রশ্ন করেননি বলেই হয়তো, কারণ এটা তো যে প্রশ্ন না করলে কোনো ব্রিফিং এ বলবে না, সরকারি পক্ষ থেকে অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে বলবে, বা ব্রিফিং এর ক্ষেত্রে তাই হবে যে সমস্ত প্রশ্ন জমা পড়বে এবং তারপর আস্তে আস্তে করে মুখপাত্র বা দেশের অবস্থান জানানো হবে। এক্ষেত্রেও তাই হয়েছে। গত কয়েক সপ্তাহে এই চলমান বিতর্কে দিল্লিতে অবস্থানরত কোনো সাংবাদিকের কাছে হয়তো এটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি, কিংবা তাদের হয়তো অন্যান্য ইস্যুর চাপে হয়তো এই ইস্যুগুলো রেজ হয়নি। তো যেভাবেই হোক, গৌতম দার প্রশ্নটি আনার পর এখন বিষয়টি আলোচনা হলো। দেখো, আমরা যদি একেবারে বিষয়টি খোলামেলা আলোচনা করি তাহলে ভারত সম্পর্কে বাংলাদেশের সাধারণ মানুষের সম্পর্ক বিষয়ে মানসিকতা তো বেশ একটা ভালো নয়, নেতিবাচক। আর জামায়াত ইসলামীর মতো একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠনের সঙ্গে ভারতের সম্পর্ক, ভারতের কোনো কূটনীতিক তাকে খোঁজ খবর করতে যাওয়া কিংবা তার শারীরিক কুশল নিয়ে বসা, কিংবা কোনো নেতার সঙ্গে টেলিফোনিক কোনো কনভারসেশন,
এই সবগুলোর কিন্তু ভিন্ন মানে খোঁজার লোক রয়েছে সব দেশেই। আবার অন্যদিকে মানে উল্টো পিঠে আমাদের দেশেও কেন্দ্রীয় সরকার তারাও একটি বিজেপি ধর্মভিত্তিক এবং রাজনৈতিক দল। স্বাভাবিকভাবেই এই দুটো উইং থেকে, এই দুটো জায়গা থেকেই কিন্তু এই যে সংযোগ যোগাযোগ, এটা একটা ভিন্ন বার্তা ছড়িয়ে পড়তে পারে। কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলমান যে কূটনৈতিক সংকট, তার থেকে যদি আমরা আরেকটু গভীরে যাই, যে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যে মানসিকভাবে একটা অংশের ওপর প্রবল বিদ্বেষ এবং বৈরী মানসিকতা, সেখানে দাঁড়িয়ে এই ধরনের বৈঠক আমার মনে হয় যে ভিন্ন বার্তা যেত। সে কারণেই সম্ভবত আমি কোনো কাউকে আমি জাস্টিফাই করছি না ভারতের পক্ষ থেকে কেন গোপন রাখতে বলা হয়েছিল এই কারণেই কিনা, কিন্তু আমার একজন মাঠ পর্যায়ের সাংবাদিক হিসেবে বা আমি ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে যেহেতু চেষ্টা করি কাজ করার, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে কি দরকার এই বিষয়টি নিয়ে এখন সামনে এলে, পত্রপত্রিকায় সামনে ছড়িয়ে পড়লে আবার নতুন করে বিতর্ক তৈরি হবে। তো ঠিক আছে, যখন বলার তখনই ব্যাপারটি নিয়ে আমরা মুখ খুলবো বা বলবো বা স্বীকার করবো বা এটা নিয়ে এড়িয়ে যাব, এরকম। এবং সে কারণেই বিতর্কের জন্ম হয়। এবং তুমি জানো কখন এই বিতর্কটা জন্ম হয়েছিল? ঠিক তুমি জানো যে 25 তারিখ তারেক রহমান বাংলাদেশে ফিরলেন এবং তারপর গোটা বাংলাদেশের অবস্থা হয়ে গেল বিএনপিময়, এবং তারপর নিঃসন্দেহে বেগম খালেদা জিয়ার প্রয়াণ ঘটলো এবং তারপর থেকে একটা গোটা বাংলাদেশে এই আপসীর নেত্রীর প্রয়াণে একটা শোকাবহ একটা পরিবেশ তৈরি হলো। ঠিক তার আগে এবং পরে, তার ঠিক মাঝখানে এই ধরনের একটি বিতর্ক সামনে এসে পড়ে এবং স্বাভাবিকভাবে এই বিতর্ক কিন্তু বাংলাদেশে গণমাধ্যম, বাংলাদেশের যারা সুশীল সমাজ বা রাজনৈতিক বোদ্ধা, তাদের মধ্যে কিন্তু বেশ আলোচনার জন্ম দেয়। সেটা 15 দিন পর দিল্লিতে আছড়ে পড়লো এবং দিল্লি বিষয়টি তাদের অবস্থান থেকে পরিষ্কার করলো। এবার বলো। দেখো, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে উগ্র মৌলবাদ, উগ্র হিন্দুত্ববাদ। এই দুটো শব্দ থেকে তুমি যদি উগ্রটা বাদ দিয়ে দাও, তাহলে মৌলবাদ আর হিন্দুত্ববাদ এরা কি দেখা করতে পারে না, বৈঠক করতে পারে না? যেখানে উগ্রতা সেখানেই বিভেদ, সেখানেই সংঘর্ষ, সেখানেই অশান্তি, সেখানেই অগ্নিসংযোগ, সেখানেই হানাহানি, সেখানেই মৃত্যু। এই উগ্রতার কারণে কিন্তু একটা উগ্রতা থেকে আরেকটা উগ্রতার জন্ম হয় এবং প্রতিরোধ গড়ে তোলে। জামায়াত ইসলামীর নেতা, সে তো বাংলাদেশের মাটিতে কেউ যদি বলে যে আমি মুসলিম ভেবে আমাকে ভোট দাও, আমি মনে করি আমি হিন্দু, আমাকে হিন্দু ভেবে ভোট দাও, কিন্তু সেই জায়গায় সে তো ভোট চাইছে, ক্ষমতায় আসতে চাইছে। তুমি তো জানো যে ভারতের মাটিতে দাঁড়িয়ে বাঙালিরা বাদ দিলে কিছু পশ্চিমবঙ্গীয় বাঙালিরা কেউ যদি একটা ভালো জায়গায় যায়, ওড়িশায় এই প্রবণতাটা আছে, বিহারে এই প্রবণতাটা আছে, গুজরাটে এই প্রবণতাটা আছে, পাঞ্জাবে এই প্রবণতাটা আছে, পরিবারে একটা কেউ দাঁড়ালেই সে তার চাচাতো ভাই, খুড়াতো ভাই, মামাতো ভাই, পিস্ততো ভাই, মাসির ছেলে, পিসির ছেলে, সকলকে টেনে নিয়ে দাঁড়ায়। এই প্রবণতাটা আমাদের পশ্চিমবঙ্গীয় বাঙালিদের মধ্যে কম আছে, যদিও বাঙালদের মধ্যে আছে। বাঙাল মানে কারা? যারা উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে এসেছিল। সরাসরি বলছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জামায়াত ইসলামের কোনো নেতার সঙ্গে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির কোনো নেতা কথা বলতে পারে না? কেন পারবে না? গীতাও বলে না উগ্রবাদের কথা, ইসলামও বলে না উগ্রবাদের কথা। করে কারা? সুবিধাবাজি, ধান্দাবাজি, এই বিভেদের রাজনীতিকে তৈরি করে এরা, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে। হ্যাঁ, তারা করে। এটা তো একদম স্বাভাবিক ব্যাপার। আমাদের এখানে আমাদের মুসলিম বন্ধুদের বাড়িতে আমরা ঈদের সময় যাই না, তারা আমাদের বাড়িতে অষ্টমীর সময়, দুর্গাপুজো আমাদের এখানে আসে না। আমি তো ঢাকাতেও দেখেছি দুর্গাপুজো কত বড় করে হয়। একটা উগ্র ঘটনা দিয়ে টোটাল বিষয়টাকে কিন্তু সংজ্ঞা দিলে চলবে না। দীপু খুন মানেই ধরে নিতে হবে যে বাংলাদেশের মাটিতে শুধু হিন্দুরা খুন হচ্ছে, আবার পশ্চিমবঙ্গে বা ভারতে কোনো একটা মুসলিমকে কেউ পিটিয়ে মেরে ফেললো উগ্র হিন্দুত্ববাদের নাম করে, তার মানে এটা ধরে নিতে হবে না ভারতের মাটিতে সব মুসলিমরা খুন হচ্ছে। এটাকে রেজিস্ট করতে হবে, সবাই সবাইকে হাত ধরে। সমাজের সবাই কি খুনি নাকি? ভারতবর্ষের সব রাজনৈতিক দল কি লোকে কি খুনি নাকি সবাই ধর্ম নিয়ে রাজনীতি করে? কিন্তু প্রতিবাদ করতে গিয়ে ভাঙচুর, রেল রোকো, আগুন জ্বালানো, সরকারি অফিসে হামলা, জাতীয় সড়ক, এগুলো অনেক সময় এগুলো তো কাম্য নয়। মানে কাম্য তো নয়, কিন্তু এগুলো অনেক সময় প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। সরকার সেটাকে, প্রশাসন সেটাকে রেজিস্ট করে, কিছু মানুষ এইসবের মধ্য দিয়ে সুযোগ খোঁজে। একদমই তাই। কোনোভাবেই জামায়াত ইসলামের কোন নেতৃত্বকে যদি ভারতীয় কোনো কূটনৈতিক দেখতে চায়, এটাকে বেঁকিয়ে দেখে বিভাজনের রাজনীতি ভাবা ভুল। কেন একজন বিজেপির নেতা এক মুসলিম নেতাকে দেখতে যেতে পারবে না? কোথায় লেখা আছে? আমাদের কলকাতায় ঈদের সময় ওই যে সব দাওয়াত দেওয়া হয় নিউ মার্কেটে, যেখানে সব রাজনৈতিক দলের লোকেরা
তুমি নিশ্চয়ই গেছো, দেখেছো, একসঙ্গে দাওয়াত দেওয়া হয়। এটাই তো জাতিসত্তা, এটাই তো সম্পর্ক, এটাই তো ধর্মনিরপেক্ষতা। যারা ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। একদমই তাই। কিন্তু আহ, দেখো, এই যে ধর্মীয় রাজনৈতিক বা ধর্মীয় মেরুকরণ, সেটি বাংলাদেশেও প্রবলভাবে রয়েছে, এবং আমাদের দেশটিতেও প্রায় বেশ কিছু রাজ্যে তো প্রবল আরো বেশি করে মাথা চাড়া দিয়ে উঠছে, এবং সেটা অবশ্যই চিন্তার কারণ। এই ধর্মীয় বিভাজনের রাজনীতি থেকেই আজকে এই ধরনের কূটনৈতিক বৈরিতা, বিদ্বেষ, একে অপরের সঙ্গে মুখ না দেখা দেখি করা, এই ধরনের কথাবার্তা, ফেসবুকে নানা ধরনের কুরুচিকর ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া, এই ধরনের ঘটনা তো ঘটছে। বিশেষ করে আমরা অতি সম্প্রতি সব দেশেই, আমাদের দেশেও, আমরা বাংলাদেশেও দেখছি যে সেখানেও হয়েছে। পরমাশিস, আমরা শেষ করব, খুব আলোচনার শেষ দিকে চলে এসেছি। তোমাকে শেষ একটা প্রশ্ন করব। তার আগে আমি বলছি, আমরা এই ঘটনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছি যে ভারত জামায়াত ইসলামকে একেবারেই লেগিটিমাইজ করেনি, আবার একই রকম ভাবে জামায়াতকে একঘরে করেও রাখেনি। দিল্লি এক্ষেত্রে বাস্তববাদী অবস্থান নিয়েছে। বার্তাটা কি? বার্তাটা খুব পরিষ্কার, আমরা সম্পর্ক রাখছি কিন্তু বাজি ধরছি না। আর শেষ করব শুধু এই কথা বলেই যে শুরুতে আমরা 3টি প্রশ্ন তুলেছিলাম। এক, ভারত কি জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখছে বা রাখবে? এটা কি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত, নাকি নিছক রুটিন ডিপ্লোমেসি? এই বিশ্লেষণের শেষে দাঁড়িয়ে উত্তরটা স্পষ্ট, হ্যাঁ, যোগাযোগ আছে। না, এখনো কৌশলগত পালাবদলের ঘোষণা আসেনি। কিন্তু এটাও ঠিক, এটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয়। ভারত আসলে প্রস্তুত থাকছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য। পরমাশিস, তোমার কাছে শেষ প্রশ্ন যেটা করতে চেয়েছিলাম, সম্প্রতি তারেক রহমান বাংলাদেশে ফেরার পর বাংলাদেশে একটি মহল থেকে প্রবল একটা আওয়াজ উঠছিল যে তারেক রহমান ভারতের সঙ্গে তার সুসম্পর্ক বা ঘনিষ্ঠতা বজায় রেখে দেশে ফিরেছেন, অর্থাৎ ভারত তারেক রহমান বা তার রাজনৈতিক দলকে সমর্থন করছে। কিন্তু মাঝপথে দেখা গেল যে জামায়াতের সঙ্গেও ভারতের সম্পর্ক রয়েছে। এখন কি বিষয়টি কেমন ব্যালেন্স হয়ে গেল নাকি? দেখো, বদনাম বলো, রটনা বলো, ভারত সরকার বাংলাদেশের সরকারের কাছে পাশে যে থেকেছে বিগত দিনগুলোতে, কোন রাজনৈতিক দলের কৌশলগত নিজেদের আমরাই শেষ কথা এটাই বোঝানোর জন্য আমাদের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক, এটা বাংলাদেশের মানুষের কাছে বোঝানোর চেষ্টা করলেও ভারত তো তা করেনি। কিন্তু ভারত এটা বুঝতে পেরেছে, আমার ধারণা, যে এই প্রবণতাটা, এই মানসিকতাটা থেকে যারা বাংলাদেশের মানুষকে বোঝাতে চেয়েছে এই বিষয়টা যে বাংলাদেশের সরকারের সঙ্গে নয়, আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক, এটা ভারত না করলেও ভারত বুঝেছে যে এইটা প্রচলিত ছিল। সেই জায়গা থেকে মানুষ তো ঠেকে শেখে, এটা আমি মানুষকে দিয়ে যদি বলি, তো ভারত সরকারও সময়ের পট পরিবর্তন, ভারত সরকার তো অনেক কিছু অনুধাবন করলো। ভারত সরকার কেন, সবাই জিনিসটা গোটা বিশ্ব দেখেছে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি খুব কাছ থেকে দেখেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক রকম সম্পর্ক আছে, স্বার্থের সম্পর্ক আছে, ঐতিহাসিক সম্পর্ক আছে, সব রকম সম্পর্ক আছে। তো স্বাভাবিকভাবে ভারত তা থেকে শেখার জন্য, এমনও হতে পারে কালকে সাপ্তাহিক ব্রিফিং এ এটা বলানোর জন্য বলে দেওয়া যে আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু ভারত থেকে বাংলাদেশের সবার সঙ্গে, সরকারে যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে তো থাকবেই, তো রাজনৈতিকভাবে বাংলাদেশের যারা বরিষ্ঠ রাজনৈতিক দল, তারা তো বাংলাদেশেরই নাগরিক, তারা তো বাংলাদেশের ভালো চায়। তাহলে বাংলাদেশের যারা ভালো চায়, ভারত সরকার যদি বাংলাদেশের পাশে থাকতে চায়, তাদের সঙ্গে কেন কোলাকুলি হবে না, কেন তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে না? এটা তো আমাদের দেশে, ধরো আমি তো বারবার বলছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যদি বাংলাদেশের কোনো নেতৃত্ব দেখা করতে পারে, রাহুল গান্ধীর সঙ্গে কেন পারবে না? সাইমেন্টেনিয়াসলি উল্টো দিক থেকে যদি আমি দেখি, এখন তো সরকার গঠন হয়নি, এখন তো সবাই সমান। তাহলে আমি তোমাকে 1 কাপ চা দিলে ওকে 1 কাপ চা দেবো না কেন? তোমার খোঁজ নিলে ওনার খোঁজ নেবো না কেন? সরকার গঠন হলে কি দৃষ্টিকোণ ভারত পাল্টে যাবে? সরকার সমান দৃষ্টিতে দেখছে। সরকার গঠন হলে কি দৃষ্টিকোণ পাল্টে যাবে? না, সেটা মনে হয় আর পাল্টাবে না, সেটা মনে হয় আর পাল্টাবে না। কেননা ভারত সরকার এটা অনুধাবন করেছে, আমার ধারণা। এবং ভারত সরকার আরো সজাগ থাকবে, কেননা এটা তো ঘটনা, যেটা ঐতিহাসিক বিষয় ঘটেছে। রাজনীতির উত্থান যেমন আছে, রাজনীতির পতন হয়। গণতান্ত্রিক ভোটে যেমন হারা এবং জেতা একটা উত্থান পতন, কিন্তু গণবিক্ষোভের জেরে একটা সরকার যে উৎখাত হতে পারে, সেই জায়গা থেকে ভারত সরকার, আমার বিশ্বাস, আমার অভিমত, আমার ভাবনা, আমার কল্পনা, আমি এটা মনে করি যে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে আগামীতে যে পররাষ্ট্রনীতি, কূটনীতিতে যে সম্পর্ক বহমান রাখবে, সেই জায়গায় ভারত সরকার অনেক বেশি
সজাগ থাকবে এবং সেই সজাগ শুধু নয়, সেটাকে লালন করার জন্য অনেক বেশি কৌশলগত যত্নবান হবে। অনেক ধন্যবাদ পরমাশিস তোমাকে। আমাদেরও প্রত্যাশা থাকবে যে ভারত বাংলাদেশের যে নির্বাচিত সরকারই আসুক না কেন সেই সরকারের সঙ্গে তো সম্পর্ক রাখবেই, এবং সরকারে নেই সেই রাজনৈতিক দল এবং ভারতের সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য ভারত একেবারে ইতিবাচক যে পদক্ষেপ সেগুলো নেবে। এবং একই রকম ভাবে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার শুধু ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে নয়, বরং ভারতের অন্যান্য রাজনৈতিক দল, বলা ভালো 140 কোটি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে ইতিবাচক যে ভূমিকা সেটি পালন করবে। কোনো এক পেশে এক চোখ দিয়ে যাতে দুই দেশের মানুষ, দুই দেশের সরকার প্রতিবেশী সরকারকে না দেখে, এমন প্রত্যাশা কিন্তু আমাদেরও থাকবে। শেষ করব, পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ। দেখো, আমরা শুরুতে যে 3টি প্রশ্ন তুলেছিলাম, ভারত কি জামায়াতের সঙ্গে যোগাযোগ রাখছে, এটা কি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত নাকি নিছক রুটিন ডিপ্লোম্যাসি? এই বিশ্লেষণ শেষে দাঁড়িয়ে উত্তরটা খুবই স্পষ্ট, হ্যাঁ, যোগাযোগ আছে। না, এখনো কৌশলগত পালাবদলের ঘোষণা আসেনি, কিন্তু এটাও ঠিক, এটা নিছক কোনো সৌজন্য সাক্ষাৎও ছিল না। ভারত আসলে প্রস্তুত থাকছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির। তাহলে আজ এই পর্যন্তই। এই ভিডিওর কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা পুরো ভিডিওর মন্তব্যের সঙ্গে আপনি ভিন্ন মত থাকতেই পারেন। আপনার মূল্যবান মন্তব্য মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। আর আজ এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। আর এই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। আমরা প্রতিদিন নিয়মিতভাবে প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আমাদের ভিডিও আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।